পুষ্টিকর খাদ্যের অভাব, ভিটামিন ডি এর অভাব, ক্যালসিয়াম ও ফসফরাস গ্রহণের আনুপাতিক হারের অস্বাভাবিকতা ইত্যাদি কারণে অস্থির কোমলতা দেখা দেয়। এমতো অবস্থায় হাড়ের ফাটল ধরে, গাত্র বেদনা ও দুর্বলতা দেখা দেয়, শিরদাঁড়া বাঁকা হয়, হাত পা ও কোমরের বিকৃতি গঠন ইত্যাদি উপসর্গগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। এই রোগটিকে অস্থির কোমলতা বা অস্টিওম্যালেসিয়া বলে। বয়স্কদের এই রোগটি হয় বলে একে অ্যাডাল্ট রিকেটস রোগও বলা হয়। আজকের ভিডিওতে এই রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী 3টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটি যে হয় তার হওয়ার কতগুলো কিন্তু কারণ বা কজেস রয়েছে। আমাদের চিকিৎসা করে রোগীকে যদি আরোগ্য করতে হয় তাহলে এই কারণগুলি অবশ্যই জানতে হবে। তো আমরা চটপট জেনে নিই যে এই রোগের কারণগুলো কি রয়েছে। নাম্বার 1-এ রয়েছে পুষ্টিকর খাদ্যের অভাব। নাম্বার 2-তে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস এর শোষণের অভাব। নাম্বার 3-তে আছে ভিটামিন ডি এর অভাব। নাম্বার 4-এ রয়েছে দীর্ঘদিন স্তন্যদান, মানে দীর্ঘদিন বাচ্চাকে দুধ খাওয়ানো আর কি। নাম্বার 5-এ রয়েছে মলের সাথে চর্বিযুক্ত পদার্থ নির্গমন। নাম্বার 6-এ রয়েছে ক্যালসিয়ামের অভাব। নাম্বার 7-এ রয়েছে রক্তে ফসফেটের বৃদ্ধি। এই যে 7টি আমি কারণ বললাম, এই কারণের উপর কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে তবে চিকিৎসায় এগোতে হবে। এবার এই রোগটির চিকিৎসার প্রসঙ্গে কতগুলো কথা বলার প্রয়োজন। এই রোগটি কিন্তু একটি জটিল প্রকার রোগ। তো এই রোগ নিঃসন্দেহে হোমিওপ্যাথিতে আরোগ্য হয়, তবে এক্ষেত্রে 6 থেকে 8 মাস টানা চিকিৎসার প্রয়োজন হয়। এবং আমি যে কজেস বা কারণগুলো বললাম, এই কারণগুলো অনুসন্ধান করে তবেই ঔষধ নির্বাচন করতে হবে। এবার এই রোগের চিকিৎসার জন্য সব থেকে বেশি কার্যকারী আমি 3টি রেমিডিসের যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি না টেনে এগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কিন্তু নিঃসন্দেহে উপকারে আসবে। তো যাই হোক, আমি প্রথম নাম্বার 1-এ আসি। রেমেডি হচ্ছে চায়না। এবারে চায়না রোগীরা কিন্তু শীতকাতর হয়, মোটাসোটা হয় এবং কালো বর্ণের নোংরা দাঁতের হয়। যদি কোনো স্ত্রীলোক দীর্ঘদিন তার শিশুকে স্তন্য দান করানোর ফলে এ রোগের উৎপত্তি হয় তাহলে প্রথমেই ঔষধটির কথা চিন্তা করবেন। আমি দেখুন কজে বলেছি যে দীর্ঘদিন স্তন্যদান, যদি কেস রেকর্ডে পাওয়া যায় যে রোগীর বাচ্চাকে দীর্ঘদিন যাবৎ স্তন্যদান করিয়েছে এবং তার জন্য এই রোগের উৎপত্তি হয়েছে, তাহলে প্রথমেই কিন্তু আপনি এই চায়না ঔষধের কথা ভাববেন। এ রোগে আক্রান্ত হলে রোগীরা কিন্তু ভীষণ স্পর্শকাতর হয়ে ওঠে, এমনকি তাদের চুল স্পর্শ করলেও কিন্তু কষ্টবোধ হয়। খাদ্য অরুচি, পেট ফাঁপা তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। চায়না রোগীদের একটি মজার লক্ষণ আছে। সেই লক্ষণটা হচ্ছে কি, এদের রোগ ব্যাধিগুলো দিনের একটা নির্দিষ্ট সময় অথবা নিয়মিতভাবে কিন্তু আসে। এটা দেখেই বোঝা যাবে যে রোগীর কিন্তু চায়নার রোগী। নাম্বার 2 রেমেডিতে আসি, রয়েছে মার্কসল। এবার এই মার্কসলের রোগীরা হয় উভয় কাতর, অস্থির এবং ব্যস্ত। আপনারা এটা অনেকেই জানেন। যদি রোগীর মলের সাথে চর্বিযুক্ত পদার্থ নির্গত হয় তাহলে এই ঔষধটির কথা প্রথমেই কিন্তু ভাবা যাবে। দেখুন, আমি ওই কজে বলেছি যে মলের সঙ্গে চর্বিযুক্ত পদার্থ নির্গমন, এই মার্কসলের রোগীদের মলে কিন্তু আমাশা থাকে, চর্বিযুক্ত পদার্থ নির্গত হয়। তা যদি রোগীর মলের সঙ্গে এই ধরনের চর্বিযুক্ত পদার্থ নির্গত হয় বা আমাশা জাতীয় পদার্থ নির্গত হয় তাহলে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই মার্কসল কথা ভাবতে পারেন। তবে মার্কসল ঔষধ নির্বাচনের কিছু যে সংকেত বা চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু থাকার প্রয়োজন। অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা, কম্পন, বেদনা হয়। রাত্রে পা দুটিতে চটচটে ঘাম হয়। হাত দুটি কাঁপে। বসে থাকার সময় কোমরে থেতলে যাওয়ার মতো ব্যথা অনুভূতি হয়। একাঙ্গিন পক্ষাঘাত ইত্যাদি উপসর্গে ওষুধটি কিন্তু ভালো ফল দেয়। এবার নাম্বার 3 রেমেডিসে আসি, ক্যালকারিয়া কার্ভ।
এই ক্যালকারিয়া কার্ভের রোগীরা হয় শীতকাতর, মোটা সোটা এবং কফ প্রদান ধাতুর। যদি রক্তের রিপোর্টে ক্যালসিয়ামের ঘাটতি হয় তবে ঔষধটির কথা ভাবতে পারেন। রক্তের রিপোর্টে যদি দেখতে পান যে সিরাম ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, তাহলে কিন্তু ক্যালকারিয়া কার্ভের কথা আপনি অবশ্যই ভাবতে পারেন। এই ক্যালকারিয়া কার্ভ গ্রুপের যতগুলো মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। আর এই ক্যালকারিয়া কার্ভটি, এই ঔষধটি কিন্তু এ রোগের একটা ভালো ঔষধ, তাই আমি লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করছি। হাঁটু শীতল, ফোলা ও অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা ও ব্যথা থাকে। পায়ের তলায় জ্বালা হয় রোগীদের। হাতের তালুতে ঘাম হয়। পায়ের তলা ভিজে থাকার অনুভূতি এবং ঠান্ডা থাকার অনুভূতি। রোগীরা মনে করে যে পায়ে বোধহয় মোজা পরা আছে। পিঠে বেদনা, খুব কষ্ট করে উঠতে বসতে হয়। এই যে বিষয়টা, যে এই ক্যালকারিয়া কার্ভের রোগীদের কিন্তু পিঠেও ব্যথা হয়, তার জন্য কিন্তু তাকে কষ্ট করে উঠতে আর বসতে হয়। কোমরের শিরদাঁড়ায় বক্রতা, শিরদাঁড়া বেঁকেও যায় ইত্যাদি উপসর্গে ওষুধটি কিন্তু ভালো ফল দেয়। তো এই যে আমি 3টি রেমিডিজ বললাম, শুধু এই 3টি রেমিডিসই এ রোগের কার্যকারী ঔষধ নয়, আরও কয়েকটা রেমিডিস আছে। যদি আমি সেগুলো আপনাদের সামনে বর্ণনা করতে চাই তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে। তো এই রোগের আরও ভালো রেমিডি রয়েছে আমাদের ক্যালকারিয়া ফস, ওলিয়াম জেকোরিস এবং ক্যালকারিয়া ফ্লোর। এবার যদি আপনি এই ঔষধ সম্বন্ধে জানতে চান, এখানে যে কটা রেমিডিস আমি বললাম এর পূর্ণাঙ্গ ভিডিও আছে ডার্ক পিকচারের উপরে। যদি আপনি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলেই আছে। আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন আপনি কোন ভিডিওটি দেখতে চান। আপনাকে আমি নাম্বারটি বলে দিয়ে সাহায্য করব, কেননা এই চ্যানেলে প্রায় 700 ভিডিও আছে, অত ভিডিওর মধ্যে আপনি খুঁজে পাবেন না। আপনাকে আমি নাম্বারটি বলে দিয়ে সহযোগিতা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।